আসসালামু আলাইকুম প্রিয় দেশ ও দেশবাসী যারা বিদেশে থেকে আমার বইগুলো পড়েন এবং অনেক শিক্ষার্থী, অনেক গবেষক, অনেক মনোবিদ এবং রিসার্চ বিষয়ে যারা গবেষণা করেন তাদের উদ্দেশ্যেই আমি আজকে আমার বইটি নিয়ে দুটি কথা বলতে চাই। মূলত আমার যে নতুন একটি বই আসবে বা যেটি আমি আপনাদেরকে পিডিএফ আকারে আমি যেটাকে একটা ভার্সন বা ইবুক আকারে আমি যেটা বের করতে চাচ্ছি সেই বইটি সম্পর্কে আজকে কিছু আলোচনা করব। বা আমার যে বইগুলো লেখা হচ্ছে এগুলো কি বিষয় নিয়ে লেখা বা এগুলো কাদের জন্য লেখা বা কারা এই বইগুলোকে পড়বেন বা কারা এটাকে দেখবেন সেই বিষয়েই আমার আজকে আলোচনা। তো যাই হোক, আজকে আমরা আলোচনা করব আমার নতুন একটি বই আলোর সন্ধান বা আলোর সন্ধানে। তো বইটি মূলত আমি যারা বিজ্ঞান ভিত্তিক গবেষণা করেন বা যারা গবেষণা করতে চাচ্ছেন তাদের কি ধরনের বিজ্ঞান ভিত্তিক গবেষণার প্রয়োজন বা আমাদের বাংলাদেশের পরিপ্রেক্ষিতে বা বিশ্বের পরিপ্রেক্ষিতে সবকিছুই মিলে একজন গবেষক কিভাবে গবেষণার প্রস্তুতি শুরু করবেন, কিংবা আমাদের বাংলাদেশের পরিপ্রেক্ষিতে আমরা কতটুকু এটা বুঝতে পারছি যে আসলে আমাদের যদি বাঙালিদের পরিপ্রেক্ষিতে যদি এটাকে অ্যানালাইসিস করে দেখি তাহলে অনেকেই হয়তো জানেন না যে বাংলাদেশে কিন্তু জনসংখ্যা কিন্তু অনেক বেশি, এখানে শিক্ষিতের জনসংখ্যাও কিন্তু অনেক, কিন্তু এখানে গবেষক এবং বিজ্ঞানীদের সংখ্যা কিন্তু এবং গবেষকদের সংখ্যা কিন্তু খুবই কম। এতটাই কম যে একদমই নগণ্য। আমাদের বাংলাদেশে এখন বর্তমানে 3 থেকে 35 জন গবেষক বিজ্ঞানী রয়েছেন, যার ভিতরে উচ্চ শিক্ষিত যারা তারা রয়েছেন 2500 জন, আর বেশিরভাগই কিন্তু যারা স্নাতক সম্পন্ন কিংবা মাস্টার সম্পন্ন। আর এই গবেষণা ভিত্তিক বিষয়টা হচ্ছে এটা কিন্তু সাধারণ মানুষ কিন্তু বুঝতে পারবে না। আমাদের বাংলাদেশে মোট গবেষকই রয়েছেন কিন্তু মাত্র 18,000 জন, যার কারণে আমরা কিন্তু নিজেদেরকে কিন্তু পরিবেশের সাথে কিংবা এই বিশ্বের সাথে কিন্তু আমরা নিজেদেরকে তাল মিলাতে কিন্তু পারছি না। এজন্য আমাদেরকে কি করতে হবে? আমাদেরকে এই বিশ্বের সাথে তাল মিলিয়ে বা আমাদের বাংলাদেশটাকে এই বাংলাদেশটাকে কিভাবে আমরা আগিয়ে নিতে পারি সেটা আমরা গবেষণার মাধ্যমে, আর গবেষণার মূল উদ্দেশ্য কি বা একজন গবেষক কেন প্রয়োজন বা সেটা কিভাবে আমাদের জীবনযাত্রাকে উন্নত করতে পারে সেই বিষয়েই আমি আলোর সন্ধান এই বইটি আসলে যারা মূলত গভীর ভাবনার, যেটাকে আমরা বলতে পারি ইন ডিপ রিসার্চ লার্নিং, অর্থাৎ আপনি খুব গভীরভাবে যদি গবেষণা করেন তাহলে একজন গবেষককে কি কি বিষয়ে জ্ঞান থাকা প্রয়োজন বা কিভাবে তিনি গবেষণা করবেন বা একজন গবেষক কিভাবে তৈরি হয় বা একটা গবেষক যে কিভাবে চিন্তা করবেন বা আসলে আমরা গবেষক কিভাবে হতে পারি, এই বিষয়টি নিয়েই মূলত আমার আলোর সন্ধান বইটিতে আমি কিছু কথা বলার, নতুন যারা তরুণ প্রজন্ম রয়েছেন, অনেক শিক্ষার্থী, অনেক লেখক, অনেক গবেষক যারা রয়েছেন বাংলাদেশে, আমি চাচ্ছি তাদের সাথে আমাদের সকলেরই একটা যোগাযোগ স্থাপন হোক, যাতে আমরা এই বাংলাদেশটাকে আরো সুন্দর, সহজ এবং এই টেকনোলজির যুগে আমরা নিজেদেরকে সেখানে বিশ্বের সাথে উপস্থাপন করাতে পারি। তো যাই হোক, আমরা আজকে যে বইটি নিয়ে আমরা আলোচনা করব সেই বইটি হচ্ছে আলোর সন্ধানে গবেষণা এবং বিজ্ঞান ভিত্তিক বই। তো প্রথমেই আমাদেরকে ধারণা থাকতে হবে যে গবেষণা বিষয়টা আসলে কি, বা অনেকেই আমাকে প্রশ্ন করেছেন বা অনেকেই জানতে চেয়েছেন যে আসলে বইগুলো তারা বুঝতে পারছেন না বা ভাষা আসলে হচ্ছে, আমি আগেই বলেছি যে বাংলাদেশে মাত্র 18,000 গবেষক রয়েছেন বা 3,000 থেকে 3500 বিজ্ঞানী রয়েছেন। এটা জনসংখ্যার তুলনায় যদি আমরা পার্সেন্টেজ যদি একটা হারে যদি এটাকে আমরা দেখি তাহলে মাত্র
10,000 জনের মধ্যে মাত্র 2জন ব্যক্তি যিনি ভালোভাবে বিজ্ঞানটাকে বোঝেন বা বোঝার একটা চেষ্টা বা গবেষণার একটা চেষ্টা তিনি মনোভাব নিজের মধ্যে তৈরি করতে পারেন। তো আজকে আমাদেরকে এই বইটা নিয়ে যে আমরা কথা বলছি, যে আলোর সন্ধানে বিজ্ঞান ও গবেষণা ভিত্তিক বই, এখানে মূলত আমি তাদেরকে নিয়ে কথা বলতে চাচ্ছি যারা নতুন গবেষক বা গবেষণা করেন, তারা কিভাবে গাইডলাইন পাবেন এই বইটি পড়লে, বা তারা কিভাবে নিজেদেরকে গবেষণার জ্ঞান সমৃদ্ধ করবেন, এই বিষয়টি নিয়ে আমি মূলত আলোচনা করার চেষ্টা করেছি। তো চলুন, দেশ ও দেশের বাইরে আমার প্রিয় শিক্ষার্থী, আমার বন্ধু, বা যারা গবেষণা করেন বা গবেষণা করবেন, বা যারা বিজ্ঞান ভিত্তিক বিভিন্ন রিসার্চ সম্পর্কে যারা জ্ঞান নলেজ, বা যারা এই ইন ডিপ, আমরা যেটাকে বলতে পারি ইন ডিপ, অর্থাৎ ডিপ মানে ভিতরে গভীরে, সায়েন্সের ভিতরে আমরা যেটাকে বলি আর কি, যে আমরা গভীরতম ভাবে যেটাকে আমরা কল্পনা করব, আর যার মাধ্যমেই গবেষণার মাধ্যমেই কিন্তু আমাদের জীবনযাত্রার মান উন্নত হবে, এবং আমরা সেটাকে কিন্তু বিশ্বের সাথে তাল মিলিয়ে কিন্তু এটাকে কিন্তু আমরা নিজেদেরকে আগে নিয়ে যেতে পারবো বা আমাদের জীবনকে উন্নত করতে পারবো। তো যাই হোক, বইটিকে আমি আসলে যেভাবে সাজিয়েছি, বা যারা গবেষণা করবেন, বা আমার বইয়ের ভাষাগুলো অনেকেই বলছেন যে ভাষাগুলো তারা বুঝতে পারতেছেন না, এটা কেন বুঝবেন তারা, বা কেন নিতে পারতেছেন না? এটা আসলে যারা স্নাতক বিজ্ঞান বিষয়ে যারা পড়াশোনা করেছেন, বা যারা অনেক ডিপ লার্নিং, যাদের ভিতরে বিজ্ঞান ভিত্তিক অনেক গবেষণার জ্ঞান আছে, তাদের জন্য এই বইটি সহায়ক হিসাবে একটা নতুন দিক নির্দেশনা হিসাবে আপনাদেরকে একটা গাইডলাইন, বা কিভাবে আপনারা তথ্য সংগ্রহ করবেন, বা কিভাবে অ্যানালাইসিস করবেন, বা একজন গবেষক হতে গেলে তাদের ভিতরে কি ধরনের ক্রিয়েটিভিটি বা কি ধরনের একটা জ্ঞান থাকা প্রয়োজন, সেই বিষয়টি, বা এটাকে কিভাবে আমরা উপস্থাপন করতে পারি, সেই বিষয়টি কি কিন্তু আমি এই আমার আলোর সন্ধানে বিজ্ঞান ভিত্তিক বইটিতে কিন্তু আলোচনা করার চেষ্টা করছি। তো বিজ্ঞান ভিত্তিক আলোর সন্ধানে বইটি যারা গবেষণা করবেন, বা আমরা বাংলাদেশে যারা এত শিক্ষিত থাকার সত্ত্বেও আমরা কিন্তু নিজেদেরকে এই বিশ্বের সাথে তাল মিলিয়ে কিন্তু আমরা কিন্তু নিজেদেরকে আগিয়ে নিয়ে যেতে পারছি না। তা আমি সেটাই চাচ্ছি যে আসলে আমাদের ভিতরে, বা আমাদের নিজেদের ভিতরে আমরা যারা গবেষণা করতে চাই, বা আমরা নতুন কিছু তত্ত্ব জ্ঞান, গবেষণার মূল উদ্দেশ্য হচ্ছে জিজ্ঞাসা করা, প্রশ্ন করা, নতুন কোনো তত্ত্ব সংযোজন করা, এবং সেই তথ্যকে অ্যানালাইসিস করা, বিশ্লেষণ করা, এবং বিজ্ঞানের যে একদম ভিতরের যে তথ্যটা আসে সেই তথ্যটা কিন্তু গবেষণা করা। এটা সাধারণত আমি যে বইগুলো আপনাদেরকে দিচ্ছি পিডিএফ আকারে, বা যে বইগুলো যারা আসলে পড়ছেন, এগুলো আমাদের বাংলাদেশে খুবই পাইরেটি খুবই কম, কিন্তু এটা বাইরের দেশে এটা খুবই গ্রহণযোগ্যতা পাচ্ছে। তো অনেকে বলছেন যে বইটি তারা ইংরেজি ভার্সনে চাচ্ছেন, কিন্তু আসলে অনেক সময় সাপেক্ষর ব্যাপার একটা বইকে কনভার্ট করতে ইংরেজিতে। তো যাই হোক, আমার প্রত্যেকটি বই ইংরেজিতে কনভার্ট হবে বা ইংরেজি ভার্সন আসবে, এজন্য আপনাদেরকে আরেকটু অপেক্ষা করতে হবে। তো যাই হোক, প্রিয় পাঠক, দেশ ও দেশের বাইরে আমার বন্ধু, প্রিয় শিক্ষার্থী, বা যারা নতুন গবেষক, বা যারা আমার বইগুলো পড়েন, তাদের জীবনযাত্রার মান উন্নত করার জন্যই আমার নতুন একটি বই, যেটি নিয়ে আমি আজকে কথা বলবো, বিজ্ঞান ভিত্তিক বই আলোর সন্ধানে। তো এই বইটি মূলত আমি কিভাবে উপস্থাপন করার চেষ্টা করেছি, বা এই বইটি পড়লে আপনি কি বুঝতে পারবেন, বা একজন গবেষক সে কিভাবে এখানে আগাতে পারবে, সেই বিষয়টি নিয়ে আজকে আমরা কথা বলবো। তো ধরুন, গবেষণার বিষয়পত্র আসলে কি? নেট কানেকশনটা খুবই দুর্বল, গ্রামের বাড়ি তো। তো যাই হোক, গবেষণার বিষয়টা হচ্ছে মূল, যেটাকে আমরা বললাম যে গবেষণা যেটা হচ্ছে সেটা হচ্ছে এক ধরনের গভীরতম জ্ঞান। এখানে শিক্ষাগত যোগ্যতা বলতে গেলে আপনাকে অবশ্যই একদম সর্বনিম্ন হলেও বিজ্ঞান ভিত্তিক যে কোনো বিষয় থেকে আপনি যে বিষয়টি নিয়ে গবেষণা করতে চাচ্ছেন সেই বিষয়কে আপনাকে স্নাতক ডিগ্রি সর্বনিম্ন কিন্তু থাকতেই হবে। মাস্টার্স কিংবা পিএইচডি হলে কিন্তু আপনি আরো গভীরতমভাবে সেটাকে অ্যানালাইসিস করতে পারবেন। তো আমার বিজ্ঞান ভিত্তিক বইগুলো তাদের জন্যই একটা নতুন অনুপ্রেরণা, যারা নতুনভাবে গবেষণা করতে চান, বা গবেষণা করতে গেলে আরো কিভাবে ডিপলি জ্ঞান প্রয়োজন, বা এটাকে কিভাবে গাইডলাইন করবে, কিভাবে আপনাকে আরো নতুন তথ্যগুলো সংযোজনের একটা টাকা বেস, বা আপনার ব্রেনে ক্যাপাবিলিটি তৈরি করবে, কিভাবে আপনি সেটাকে অ্যানালাইসিস করবেন। এখন ধরুন, অনেকেই কিন্তু বিজ্ঞান বিষয়ে কিন্তু পড়াশোনা করে, কিন্তু তারা কিন্তু গবেষণা করতে পারে না। কেন গবেষণা করতে পারে না? কারণ আমাদেরকে প্রথমে
আমাদেরকে প্রথমে যেটা ধারণা থাকতে হবে সেটা হচ্ছে যে গবেষণা কেন বা কিভাবে, এগুলো সম্পর্কে একটা প্রশ্ন করার ভিতরে যাদের ভিতরে সৃজনশীলতা আছে বা যারা নতুন তত্ত্ব, বিশ্লেষণ, সমাজ ব্যবস্থা, নতুন উদ্ভাবন, বিজ্ঞান, কম্পিউটার সায়েন্স যেটাই বলুন না কেন, এই সব কিছু মিলিয়ে যারা নতুন কিছু নিয়ে ভাবে বা নতুন কোনো তত্ত্ব জ্ঞান যাদের ভিতরে তৈরি হয়, তারাই ধীরে ধীরে কিন্তু গবেষক হতে পারেন বা তারা গবেষণা করতে পারেন। তো মূলত গবেষণাপত্র বা গবেষণাপত্র লেখা বা গবেষণা করা, বিষয় তত্ত্ব, নতুন তত্ত্ব সংযোজন করা, কিছুটা বিয়োজন করা বা এই সম্পর্কে একটা ভাবনা, এটা কিন্তু আমরা কিন্তু বাঙালিরা কিন্তু সেটা কিন্তু নিতে পারছি না, বা সাধারণ মানুষ কিন্তু গবেষণাটাকে অতটা কিন্তু বোঝেন না। কারণ বিজ্ঞান গবেষণা কিন্তু একটা ডিপ, গভীরতম জ্ঞান। এখানে অ্যানালাইসিস করতে হলে নেটওয়ার্ক কানেকশন খুবই দুর্বল। যাই হোক, এখানে অ্যানালাইসিস করতে হলে আপনাকে যেটা জানতে হবে সেটা হচ্ছে কিভাবে একজন গবেষক গবেষক হয়ে উঠবেন, বা একজন গবেষক থেকে সে ধাপে ধাপে সমাজের জন্য বা দেশের জন্য বা বিশ্বের জন্য কিভাবে একজন নিজেকে সায়েন্টিস্ট বা বিজ্ঞানী হিসাবে তিনি সেখানে প্রকাশ করতে পারেন। তো এই ক্ষেত্রে আপনাকে কি করতে হবে? প্রথমে জানতে হবে যে গবেষক কিভাবে হয়ে ওঠে। গবেষণার দক্ষতা বা কি শিক্ষাগত যোগ্যতা সম্পর্কে আপনাদেরকে বলেছি। সর্বনিম্ন স্নাতক হলে ভালো হয়, তাহলে আপনি বিজ্ঞান ভিত্তিক যে বিষয়টি নিয়ে গবেষণা করতে চাচ্ছেন সেটি কিন্তু আপনার ভিতরে একটা প্রতিভাবান সৃষ্টি করবে। তো যাই হোক, প্রথমে জানতে হবে সেটা হচ্ছে আমাদেরকে বিজ্ঞান ভিত্তিক আমরা যে বিষয়টি নিয়ে গবেষণা করব সেই বিষয়টি নিয়ে যদি জ্ঞান থাকে তাহলে আমরা মোটামুটি শুধু সেই বিষয়টি নিয়ে আমরা গবেষণা করতে পারবো। কিন্তু যদি আমরা গভীরতম গবেষণা করতে চাই, তো গভীরতম গবেষণা করার জন্য আমাদেরকে যে বিষয়টি জানতে হবে সেটি হচ্ছে আমাদেরকে ভাষাগত দক্ষতা থাকতে হবে এবং গভীর ভাবনা চিন্তার একটা ধারা থাকতে হবে। তথ্য বিশ্লেষণ করার মতো একটা ক্ষমতা থাকতে হবে। তথ্য কিভাবে বিশ্লেষণ করতে হয়, তথ্যকে কিভাবে সত্যায়িত করতে হয়, তথ্য কিভাবে সংগ্রহিত করতে হয় এবং সেটাকে বিশ্লেষণ করার মতো একটা ভালো ধারণা যদি একটা ব্যক্তির ভিতরে বা একটা গবেষকের ভিতরে থাকে, তাহলেই কিন্তু তিনি ভালো একটা গবেষক হয়ে উঠতে পারবেন, বা গবেষণাপত্র রিসার্চ বিশ্লেষণ বা সেই তত্ত্ব অনুযায়ী কিন্তু তিনি নতুন কিছু সংযোজন বা বিয়োজন তিনি করতে পারবেন। যেটাই কিন্তু আমাদের আজকের তরুণ প্রজন্ম বা আমাদের আগামী বাংলাদেশের ভবিষ্যৎ, বা কিভাবে আমাদের বাংলাদেশটাকে উন্নত দেশের সাথে আমরা সেটাকে কানেক্টিভিটি করতে পারি, কিভাবে উন্নত দেশের সাথে আমরা এটাকে কানেক্টিভিটি করতে পারি, এই বিষয়টি নিয়ে আমরা বা আমার বইতে আমি এটা আলোচনা করার বা একটা থিম চিন্তা, যেটা নতুন গবেষক যারা বা যারা গবেষণা করবেন কিভাবে করবেন বা কি কি বিষয়ে দক্ষতা থাকা দরকার। একজন গবেষকের মূলত প্রত্যেকটি বিষয়ে জ্ঞান থাকা দরকার। যিনি ভূতত্ত্ব জ্ঞান থাকবে, উদ্ভিদতাত্ত্বিক জ্ঞান থাকবে, জীববিজ্ঞান তাত্ত্বিক জ্ঞান থাকবে, কিংবা মহাকাশ জ্ঞান থাকবে, কিংবা টেকনোলজি কম্পিউটার প্রযুক্তি জ্ঞান থাকবে, কিংবা এখন নতুন যে প্রযুক্তি যেটা আমরাকে বলতে পারি এআই প্রযুক্তি, এটাকে ভালোভাবে শেখানো। এআই কিন্তু একটা অ্যানালাইসিস, যেটা আপনাকে বিজ্ঞান ভিত্তিক গবেষণার ক্ষেত্রে খুবই তথ্য উত্তাপ দিয়ে কিন্তু সাহায্য সহযোগিতা করবে। কিন্তু সেই তথ্যটা সঠিক কিনা বা সেই ও যে জায়গায় বলছে সেটাকে আপনি সাজাতে পারছেন কিংবা সে ওকে ঠিক মতো নির্দেশনা দিতে পারছেন কিনা। এখন এআই সম্পর্কে আমি দুটি কথা বলবো। অনেকেই মনে করেন যে এআই হচ্ছে যেটা মানুষকে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে, কিন্তু না। প্রত্যেকটা জিনিসের তৈরির কিন্তু একটা চিন্তা থাকে, আর সেটা কিন্তু পৃথিবীতে যেহেতু আমরা মানুষই দুই ধরনের, তার ভিতরে ভালো এবং মন্দ থাকে, ঠিক ওরকমই এআইটাকে আমাদেরকে ব্যবহার শিখতে হবে। হ্যাঁ, তো ধরুন আপনি যদি এআইকে যদি আপনি শিখাতে পারেন, এআই হচ্ছে একটা লার্নিং মেশিন, ওকে যদি আপনি ঠিক মতো যদি শিখাতে পারেন তাহলে ও আপনাকে ওইভাবে প্রোভাইড করবে। একজন লেখক এআইকে প্রশ্ন করবে যে আমার বানানটা ঠিক আছে কিনা বা এই লাইনটা ঠিক হবে কিনা। একজন বিজ্ঞানী কিভাবে প্রশ্ন করে এআইকে, তোমার কাছে কি এই ফর্মুলা আছে, বা আপনার কাছে কি এই ফর্মুলা আছে, বা এই তত্ত্বটা কি আছে। একজন টেকনিশিয়ান কিভাবে প্রশ্ন করে, এটা কি কোনো নতুন ভার্সন আছে, বা একজন যারা ইঞ্জিনিয়ার আছে তারা এটাকে এইভাবে তার সাথে উপস্থাপন করে, বা তার কাছে যে জ্ঞান ভান্ডারটা আছে ওটা আসলে মূলত
এআই মূলত হচ্ছে এক ধরনের লার্নিং মেশিন, যেটা আসলে বিজ্ঞানীরা আবিষ্কার করছেন, যেটা আসলে মূলত মানুষের মস্তিষ্কের সাথেই কল্পনা করে। মানুষের মস্তিষ্ক হচ্ছে এক ধরনের কৃত্রিম নয়, সরি, যেটা হচ্ছে বাস্তবিক অর্থে যেটা একদম সৃষ্টিকর্তা প্রদত্ত, আর এটার বদলেই কিন্তু তৈরি করা হয়েছে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই, যেটা মানুষের মতোই ভাষাগত দিক বা বৈজ্ঞানিক বিশ্লেষণ বা শিক্ষা বা বিনোদন, বা আপনি বলতে পারেন যেটা লার্নিং, ও হচ্ছে আপনি যাকে যেভাবে শিখাবেন ও কিন্তু সেভাবেই কিন্তু আপনাকে কিন্তু শিখবে। তো যাই হোক, এআই সম্পর্কে আপনাকে যতটুকু বলার বা আপনারা যতটুকু বোঝানোর বললাম, তা আমরা যেটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে গবেষণা, বা বাংলাদেশের পরিপ্রেক্ষিতে বা বিশ্বের বাজারে আমরা কেন গবেষণা করতে পারছি না, বা আমরা যারা নতুন প্রজন্ম রয়েছি আমরা কেন এগিয়ে যেতে পারছি না। তো দেখা যাচ্ছে যারা গবেষণা করেন তাদের বিভিন্ন তথ্য উত্তাপের প্রয়োজন হয়, অনেক খরচের প্রয়োজন হয়, অনেক বই তাদের প্রয়োজন হয়, অনেক ইলেকট্রিক ডিভাইসের প্রয়োজন হয়। কারণ এখন বর্তমান যারা গবেষক তাদের প্রত্যেকটা বিষয়ে জ্ঞান থাকতে হয়। টেকনোলজি বিষয় বলেন, আপনি বিজ্ঞান ভিত্তিক বিষয় বলেন, কম্পিউটার তাত্ত্বিক বিষয় বলেন, ডিপ লার্নিং বলেন, বা একটা এআই মেশিনকে শেখানো, তার থেকে তথ্য উত্তর সংগ্রহ করা, বিশ্লেষণ করা। এখানে কিন্তু আপনাকে যদি আপনি মনে করেন যে গবেষণা করবেন, তাহলে কিন্তু মুখস্থ বিদ্যা জ্ঞান দিয়ে কিন্তু কখনোই কিন্তু এটাকে সম্ভব না। এটা সম্ভবই শুধু তাদের জন্য, বা আমার বইটি তাদের সেই পাঠকদের উদ্দেশ্যে লেখা যারা আসলে ডিপ গভীরতম জ্ঞান যারা বিশ্লেষণ করতে পারবেন, বা যাদের বলার বা ভাবনার বা চিন্তার অগ্রগতি গবেষণার ক্ষেত্রে তাদের জন্য এই বইটি কিন্তু সহায়ক। তাদের জন্য কিন্তু এই বইটি কিন্তু খুবই সহায়ক হিসাবে কাজ করবে। তো আমি আশা রাখবো যারা দেশ ও দেশের বাইরে থেকে যারা অনেক বাংলা ভাষাভাষী রয়েছেন, বা যারা আমাকে অনেকে জানিয়েছেন যে বইগুলো কেন ইংরেজিতে কনভার্ট হচ্ছে না, বা যেটা ইংরেজি ভাষা আমরা কি বলতে পারি, সে ভাষাটা আসবে কিন্তু একটু সময় সাপেক্ষ। তো যাই হোক, আমার বিজ্ঞান ভিত্তিক যে বইগুলো আছে বা আপনারা যারা বইগুলো পড়েন, আমি আশা রাখবো যে আপনারা এই বইগুলোকে আরো মানুষের ভিতরে ছড়িয়ে দিবেন, যাতে মানুষ এটা জানতে পারে, বুঝতে পারে। আর তখনই আমার সার্থকতা অর্জন হবে যে নতুন প্রজন্ম আমরা যদি দেশটাকে আগিয়ে নিয়ে যেতে পারি, বা আমরা এই নতুন টেকনোলজির যুগে আমরা যদি নিজেদেরকে গোছিয়ে নিতে পারি, তাহলে কিন্তু আমরা কিন্তু উন্নত করতে পারবো, বা বিশ্বের সাথে তাল মিলে কিন্তু আমরা চলতে পারবো। তো যাই হোক, যে বইটি আমি আপনাদেরকে বলতে চাচ্ছি যে গবেষণা বিষয় বইটি, বইটি মূলত নাম হচ্ছে আলোর সন্ধানে। এখানে আলো বলতে মূলত জ্ঞানকে বোঝানো হয়েছে, যে যারা জ্ঞান অর্জন করতে চান বা যারা গবেষণা করতে চান তাদের কিভাবে এটাকে প্রসেসিং করতে হবে, কিভাবে এই জ্ঞানটাকে থাকতে হবে, বা এটা আমরা কেন বুঝতে পারতেছি না বাঙালিরা, বা আমরা বাংলাদেশের পরিপ্রেক্ষিতে এটা কেন গ্রহণযোগ্যতা পাচ্ছে না। এটা খুবই সময় সাপেক্ষ। অনেকে আছেন যারা গবেষণা করতে চান, কিন্তু তাদের অর্থ বা সময় বা জ্ঞান বা অ্যানালাইসিসের যে একটা দক্ষতা, সেটা তাদের ভিতরে তারা কিন্তু তৈরি করতে কিন্তু পারছেন না। সেটা কিভাবে তারা ডিপলি গভীরতম ভাবে তারা সেটাকে ভাববেন বা সেই জ্ঞানটাকে অর্জন করবেন, সে একটা গাইডলাইন হিসাবে বা একটা প্রসেসিং হিসাবে এটাকে কিন্তু আমি তুলে ধরার কিন্তু পাঠকদের মাঝে কিন্তু আমি এই বইতে কিন্তু চেষ্টা করেছি। তো আমি আশা রাখবো যে নতুন যারা গবেষক বা যারা গবেষণা করতে চান বা ইচ্ছুক, বা যাদের বিজ্ঞান ভিত্তিক অ্যানালাইসিস করার মতো দক্ষতা বা ক্রিয়েটিভিটি জ্ঞান যাদের ভিতরে রয়েছে, তারা এই বইগুলো পড়লে বুঝতে পারবেন, এবং তাদেরকে গবেষণার ক্ষেত্রে এটি একটি সহায়ক হিসাবে, নতুন দিক নির্দেশনা হিসাবে আপনাদেরকে একটি নতুন যাত্রা প্রদর্শিত করবে। তো আমি আবারও বলছি যে এই বইটি কিন্তু মূলত সাধারণ কোনো শিক্ষার্থী বা যারা আসলে সাধারণত বই পড়তে চান, তারা কিন্তু এই বইটি কিন্তু আপনারা কিন্তু ওইভাবে কিন্তু নিতে পারবেন না, বা এটা কিন্তু তাদের জন্য প্রযোজ্য নয়। এই বইটি মূলত নতুন প্রজন্ম যারা ভাবছেন বা গবেষণা করতে চান, বা যাদের ভিতরে এই গবেষণার একটা চিন্তাশীল ভাবনা সৃষ্টি হচ্ছে, বা আপনারা চাচ্ছেন যে নতুন কোনো তত্ত্ব বা নতুন কোনো জ্ঞান, নতুন কোনো বিষয় নিয়ে আপনারা খুবই
নেটওয়ার্কের সমস্যা। গভীরতমভাবে আপনি সেটাকে অ্যানালাইসিস বা বিশ্লেষণের ক্ষমতা রাখেন, বা সেটা সম্পর্কে আপনি ভালো ধারণা রাখতে পারছেন, বা সেটাকে বিশ্লেষণ করতে পারছেন, বা সংযোজন কিংবা বিয়োজন, বা সেটা বিচ্ছের বিভিন্ন জ্ঞানতাত্ত্বিক, সেটা মনস্তান্ত্রিক হোক কিংবা মস্তিষ্কতান্ত্রিক হোক, কিংবা সেটাকে আপনি ভূতান্ত্রিক বলেন, মহাকাশতান্ত্রিক বলেন, বা আপনি যে বিষয় বলেন না কেন, সেই বিষয়টাই নিয়ে যদি আপনি আলোচনা করতে চান, বা সেই বিষয়টি নিয়ে যদি আপনি জ্ঞান অর্জন করতে চান, বা সেটাকে যদি অ্যানালাইসিস করতে চান, তাহলে কিভাবে করবেন, বা এটাই তথ্য উত্তাপগুলো কিভাবে সংগ্রহ করবেন, বা নিজেকে কিভাবে আরো ক্রিয়েটিভিটি বা নিজেকে আরো কিভাবে উপস্থাপন করবেন, এই জন্যই কিন্তু আমার এই বইটি কিন্তু মূলত পাঠকদের উদ্দেশ্যে একটা গাইডলাইন হিসেবে লেখা। তো যাই হোক, আমি আশা রাখবো দেশ ও দেশের বাইরে থেকে যারা আমার বইটি নিয়ে যারা খুবই আনন্দ প্রকাশ করেছেন, বা যারা আমাকে বার্তা পাঠিয়েছেন, অনেকে জানতে চেয়েছিলেন যে আসলে বইটিকে কিভাবে সাজানো, তো আমি আসলে একটু ধারণা দিলাম। এটা আসলে লাইভে এইভাবে ধারণা দিলে অনেকেই কিন্তু, মানে যারা আসলে এই লাইভ তো মূলত তাদের জন্য যারা আসলে এই বইটি আসলে নিতে চান বা পড়তে চান। তো একটা লেখক বা একটা ভাবনার জগতের গবেষকের তখনই সার্থকতা যখন তারা নতুন প্রজন্মকে বা ভবিষ্যৎ প্রজন্মকে বা দেশ বা জাতিকে উন্নতির দিকে তারা এগিয়ে নিয়ে যেতে পারে। তো আমি আশা রাখবো যারা নতুনভাবে গবেষণা শুরু করতে চান, বা যারা গবেষণা জ্ঞান বৃদ্ধি করতে চান, তাদের জন্য এই বইটি একটি সহায়ক হিসাবে গাইডলাইন তৈরি করবে। ধন্যবাদ, সবাই ভালো থাকবে।